দর্শক দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো। এবার বিস্তারিত। নির্বাচন ঘিরে রাজনীতিতে বাড়ছে দলীয় সংঘাত আর বিশৃঙ্খলা, চলছে গুলি, প্রাণ হারাচ্ছেন মানুষ, আর জনমনে বাড়ছে আতঙ্ক। পরিস্থিতি না বদলালে কমবে ভোটের হার, প্রশ্নবিদ্ধ হবে জাতীয় নির্বাচন। এমন শঙ্কায় রয়েছে এখন সাধারণ মানুষ, আর রাজনৈতিক বিশ্লেষকরা এই বিষয়ে বলছেন এমন সংঘর্ষে ক্ষতিগ্রস্ত হবে রাজনৈতিক দলগুলো। নাইমাল জিকোর প্রতিবেদনে থাকছে বিস্তারিত। আসনে বিএনপি প্রার্থীদের নাম ঘোষণার পর থেকে সারা দেশে উচ্ছ্বাসের জোয়ার চট্টগ্রামে এসে রূপ নিল ভাটায়। বুধবার বিএনপির গণসংযোগে গুলির ভিডিও ঘিরে তোলপাড় সামাজিক মাধ্যম। ভোলায় সংঘর্ষ হয়েছে বিএনপি বিজেপির। কুমিল্লায় রেল অবরোধ করেছে ক্ষুব্ধ সমর্থকরা। ক্ষোভ বিক্ষোভ হয়েছে মাদারীপুর 1, কুষ্টিয়া 4, নাটোর 1, সাতক্ষীরা 3, মুন্সিগঞ্জ 1 এবং চাঁদপুর 4 আসনেও। দলীয় মনোনয়ন ঘিরে প্রকাশ্যে কোন্দল জামাতেও। পাবনা 5 সদর, ময়মনসিংহ 6 ফুলবাড়িয়া, কুমিল্লা 7 চান্দিনা আসনে প্রকাশ্যে বিরোধ, ঘোষিত প্রার্থীকে লাঞ্ছনা ও অবাঞ্ছিত করা এবং বিক্ষোভ দেখা গেছে। নরসিংদী 5, রায়পুরা আসনে তৃণমূলের আপত্তিতে প্রার্থিতা স্থগিত করা হয়েছে। অপ্রকাশ্য বিরোধ হয়েছে সিলেট 5, কুষ্টিয়া 3, চট্টগ্রাম 15, গাজীপুর 6 আসনে। কুমিল্লার 2টি আসনেও অসন্তোষের গুঞ্জন রয়েছে। ভোটের আগে এমন সংঘর্ষ উদ্বেগ বাড়াচ্ছে জনমনে। আমরা তো আতঙ্কে বয়ে আছি, এখানে ঘটনা হয়ে যাচ্ছে, আমরা তো এমনিতে আতঙ্কে আছি। ভোট কেন্দ্রের বুদ্ধের নিরাপত্তার একটা বিষয় থাকবে। যে সুষ্ঠু পরিবেশে যেন গণতান্ত্রিক অধিকারটা বাংলাদেশে ফিরে আসে, সেটা আমরা সরকারের কাছে আশা করি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, যেখানে সংগঠন শক্তিশালী সেখানে দলীয় কোন্দল থাকবেই। তাদের মতে মনোনয়ন ঘিরে সংঘাত কঠোর হাতে দমন করতে হবে। সকল রাজনৈতিক দলের দায়িত্ব। আরেকটা হলো সরকারের দায়িত্ব হলো যে আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে জিরো টলারেন্সের ভিত্তিতে যাওয়া, যে কঠোর হস্তে এটাকে দমন করা হবে। অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও সহিংসতা নির্বাচনের সুষ্ঠু পরিবেশকে প্রশ্নবিদ্ধ করছে বলেও মনে করেন এই বিশ্লেষক। সংঘাতের দিকে গড়ায় তাহলে কিন্তু এটার একটা খুব অ্যালার্মিং দিক হলো যে এটা ভোটারদের উপরে একটা মনস্তাত্ত্বিক প্রভাব ফেলতে পারে। ভোটের যে হার, সেই হারের উপরে একটা প্রভাব ফেলবে। নির্বাচনের যে গ্রহণযোগ্যতা, সেটা তখন যে কেউ এটা নিয়ে প্রশ্ন তুলবে যে দেখো এত কম ভোটের পার্সেন্টেজ, খুব কম, এটা নিয়ে সমালোচনা হবে। এই পরিস্থিতি যদি নিয়ন্ত্রণে না আসে তাহলে নির্বাচন উৎসব নয়, বরং ভয় ও অনিশ্চয়তার প্রতীকে পরিণত হবে। নাইমাল জিকো, নিউজ 24, ঢাকা। জাতীয় নির্বাচন সামনে রেখে নানা দাবিতে ফের উত্তপ্ত রাজনীতির মাঠ। রাজনৈতিক দলগুলোর মতানৈক্য এবং সহিংসতার আশঙ্কায় চরম উৎকণ্ঠায় ব্যবসায়ী এবং শিল্পোদ্যোক্তারা। ব্যবসায়ীরা বলছেন, জ্বালানি ও অর্থায়ন সংকট, উচ্চ সুধার মূল্যস্ফীতি সহ নানামুখী সংকটে এমনিতেই স্থবির বিনিয়োগ। আর তার উপর রাজনৈতিক অনিশ্চয়তা শঙ্কা বাড়াচ্ছে উদ্যোক্তাদের। দ্রুত গণতান্ত্রিক উত্তরণ এবং নির্বাচনে হতে পারে সংকট সমাধানের পথ বলছেন ব্যবসায়ী আর অর্থনীতিবিদরা। বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন। 2026 সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে এগুচ্ছে অন্তর্বর্তী সরকার, কিন্তু পেয়ার পদ্ধতি, জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোট সহ নানা দাবিতে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়া নিয়ে দেখা দিয়েছে সংশয়, আর এতে প্রতিনিয়ত বাড়ছে শঙ্কা আর সহিংসতা। নানামুখী সংকটে আগে থেকেই চাপে আছে বিনিয়োগ। ব্যয় বেড়ে যাওয়ায় টিকে থাকতে হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা। তাই রাজনৈতিক সহিংসতা যতই বাড়ছে ততই উৎকণ্ঠা বাড়ছে ব্যবসায়ী সমাজে। গ্লোবাল হোল বিজনেসটা কিন্তু একটা টার্ময়েলের মধ্যে যাচ্ছে। এই টার্ময়েলের কারণে আমরা যে নীতিগত সহায়তার দরকার, সে ধরনের কোনো নীতিগত সহায়তা আমরা সরকারের থেকে পাচ্ছি না। তার উপরে রাজনৈতিক অনিশ্চয়তা, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, চাঁদাবাজি, শ্রমিক ল যেটা নতুন, সব কিছু মিলিয়ে একটা প্রত্যন্ত আশঙ্কার জায়গা তৈরি হয়েছে বায়ারদের মনে। এখন একটা পলিটিক্যাল গভর্নমেন্টের প্রসেসে চলে আসাই উচিত, এবং সেখানেও দেখা যাচ্ছে একটা অনিশ্চয়তা। সেখানেও কিন্তু বোঝা যাচ্ছে না, মানুষ এখনো বুঝতে পারছে না যে ইলেকশন হবে কি হবে না। ব্যবসায়ীদের অভিযোগ, তাদের সমস্যার সমাধানে পাশে নেই সরকার। বলছেন, পরিস্থিতি দ্রুত উন্নতি না হলে দীর্ঘমেয়াদে সংকটে পড়বে অর্থনীতি। তাই দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের তাগিদ ব্যবসায়ীদের। 14-15 মাস চলে গেল, ইন্টারিম গভর্নমেন্ট রিফর্মের নাম দিয়ে কিন্তু অমন কোনো কিছুই কিন্তু হয় নাই, এবং দেশ কিন্তু আগাচ্ছে না। সো বেটার যে এখন একটা ডেমোক্রেটিক প্রসেসে চলে যাবা,
ইলেকশনটা ইজ নেসেসারি। ইন্টারিম গভর্নমেন্টের সাহায্য করা উচিত যাতে, এবং এনশিওর করা উচিত জনগণকে যাতে ইলেকশনটা সুন্দরভাবে তারা একটা ইনক্লুসিভ ইলেকশন তারা উপহার দিতে পারে। গণতান্ত্রিক উত্তরণ এবং দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের বিকল্প দেখছেন না অর্থনীতিবিদরাও। অর্থনীতির স্বার্থে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তাদের। একটি জাতীয় সংসদ নির্বাচন যত দ্রুত সম্ভব, সেটা আমার ধারণা ব্যবসায়ীদেরকেও এক ধরনের অনিশ্চয়তা দূর করবে, নতুন বিনিয়োগ আনতে ভূমিকা রাখবে। যেহেতু অন্তর্বর্তী সরকার এই কনস্টিটিউশনকে ধারণ করেই গঠিত হয়েছে এবং আগামী দিনের কার্যক্রমে এই কনস্টিটিউশনের আলোকেই যাতে সমাধানের ইঙ্গিতগুলো যাতে নেওয়া হয়, এবং আমরা প্রত্যাশা করব দলগুলোর ভিতরে যে পার্থক্য রয়েছে সেই পার্থক্যগুলো তারা বর্তমান কনস্টিটিউশনের আলোকেই তারা যাতে এই সমাধানের পথগুলো খোঁজে। ব্যবসার চাকা সচল রাখতে সরকারের নীতি সহায়তা চান ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। তফসিল নিয়ে টালবাহানা মানবে না বিএনপি। কিছু দল আন্দোলন কর্মসূচির মাধ্যমে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার যশোরে এক সমাবেশে এসব কথা বলেন তিনি। আর এদিকে রাজধানীতে একটি আয়োজনে বক্তব্য রাখেন অন্যান্য বিএনপি নেতাকর্মীরা। তারা বলেছেন নির্বাচনে দেরি হলে সুবিধা পাবে ফ্যাসিস্ট শক্তি। যশোর টাউন হল ময়দানে বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য তরিকুল ইসলামের স্মরণ সভা। যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অভিযোগ করেন নির্বাচন যখন ঘনিয়ে আসছে তখন কিছু দল নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে। দয়া করে পানি ঘোলা করার চেষ্টা করবেন না, দয়া করে দেশকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যাবেন না, দয়া করে দেশে মানুষকে অশান্তিতে ফেরার কোনো ব্যবস্থা করবেন না। দেশের সংকট উত্তরণে অবিলম্বে নির্বাচনের তফসিল ঘোষণা করতে সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। সরকারকে পরিষ্কার বলতে চাই, আর চাল বাড়া না করে অবিলম্বে নির্বাচনের শিডিউল ঘোষণা করার ব্যবস্থা করুন এবং অক্টোবর সিদ্ধান্ত শীঘ্রই সামনের দিকে এগিয়ে যান। এদিকে বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি হোটেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দিয়ে লেখা বইয়ের উপর আলোচনার আয়োজন করে ঢাকা ফোরাম। যোগ দেন বিএনপি নেতারা। তারা বলেন পতিত ফ্যাসিস্ট শক্তি নির্বাচন বানচালের চক্রান্ত করছে। কিছু দল যারা স্বৈরাচারী ফ্যাসিস্ট ছিল তারা কিছু পালিয়ে আছে, কিছু অন্য দেশে পলায়ন করেছে, তারা যে ষড়যন্ত্র করবে না এমন তো কথা না। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য কিছু ওনার ভাবনা, তার মধ্যে একটা হচ্ছে ইনক্লুসিভ পলিটিক্স, অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক একটি রাজনীতি উনি করতে চাচ্ছেন বাংলাদেশে, যাতে সকলের জন্য একটা স্পেস থাকে। দেশের স্বার্থে ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজন করতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। অবিলম্বে 5 দফা দাবি সরকার মেনে না নিলে আগামী 11 নভেম্বর ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে জামাতে ইসলামী সহ সমমনা 8টি দল। প্রধান উপদেষ্টার দপ্তরে স্মারকলিপিও জমা দিয়েছেন তারা। আর নেতারা বলেন জাতীয় নির্বাচনের আগেই গণভোটের তারিখ ঘোষণা করতে হবে। এছাড়া জাতীয় নির্বাচন হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। 5 দফা দাবিতে রাজধানীর কাকরাইল, মতিঝিল, বিজয়নগর সহ বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে পল্টন মোড়ে জড়ো হন জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন সহ 8টি সমমনা রাজনৈতিক দলের নেতাকর্মীরা। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ করে রাজনৈতিক দলগুলো। নেতারা বলেন গণভোট ও সংস্কার ছাড়া জাতীয় নির্বাচন হতে দেওয়া হবে না। প্রয়োজনে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না, আরো 2 মাস পরে হবে, কিন্তু গণভোট ছাড়া বাংলাদেশে নির্বাচন হবে না। সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে আঙ্গুলে বাঁকা করব, ঘি আমাদের লাগবে। গণভোট জাতীয় নির্বাচনের আগে হতে হবে। সমাবেশ শেষে পল্টন মোড় থেকে স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা করেন নেতাকর্মীরা। মৎস্য ভবনের সামনে পদযাত্রা থামিয়ে দেয় পুলিশ। সেখান থেকে 8 জনের প্রতিনিধি দল যমুনায় গিয়ে স্মারকলিপি জমা দেয়। ফিরে এসে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। 11 তারিখের আগে আমরা আজকে সরকারের কাছে আবারও স্মরণ করে দিতে চাই, এই মহাসমাবেশ ঢাকায়
লক্ষ লক্ষ জনতার পদভারে মুখরিত হবার আগে আপনারা আমাদের এই 5 দফা দাবি মেনে নিয়ে জুলাই সনদের এই গণ আকাঙ্ক্ষার প্রতি সম্মান প্রদর্শন করুন। তা না হলে 11 তারিখে রাজধানী ঢাকার চিত্র ভিন্ন হবে ইনশাআল্লাহ। চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থীর উপর গুলির ঘটনা সরকারের ব্যর্থতা বলেও মন্তব্য করেন জামায়াতের এই নেতা। এখানে তো যারা নির্বাচনে প্রার্থী হবে দলের কারোরই কোনো নিরাপত্তা নাই, এই জন্য আমরা দারুণভাবে উদ্বিগ্ন। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। মল্লযুদ্ধে নেমেছে বিএনপি ও জামাত। দল দুটির এই যুদ্ধ থামাতে রেফারি হতে চায় এনসিপি, এমনটাই বলেছেন দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বৃহস্পতিবার বাংলা মোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসেন তিনি। বলেন, সংস্কারের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ হলে বিএনপি জামাতের সঙ্গে জোট করতে পারে এনসিপি। এর আগে দলের মনোনয়নপত্র বিক্রির কার্যক্রম শুরু হওয়ার কথা জানান জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। কেন্দ্রীয় কার্যালয় ও ওয়েবসাইট থেকে 10,000 টাকা দিয়ে ফর্ম সংগ্রহের আহ্বান জানান তারা। রাজনৈতিক দুটো দলকে আমরা আহ্বান জানাবো, আপনারা আলোচনা টেবিলে বসুন। ইতিমধ্যে একটি দল আরেকটা দলকে আহ্বান জানাচ্ছে, কিন্তু কার সাথে কে বসবে সেই বিষয়ে তাদের মধ্যে কোনো কথা নেই। এই জন্য তারা আবার একটি দল বলেছে যে সরকারের কোনো সমাধান করতে হবে, রেফারি করতে হবে। কেন রাজনৈতিক দলগুলো যে নিজেদের মধ্যে বসতে পারে না, এটা মানুষকে দেখানোর জন্যই সরকার এই কাজটি করেছে। তরুণদের মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে রাজনৈতিক পরিবর্তনের চেষ্টায় অংশ নিতে চান জুলাই শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। আর এই প্রচেষ্টার অংশ হিসেবে বিএনপিতে যোগ দেওয়ার কথা জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার রাজধানীর দক্ষিণখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন তিনি। বলেছেন, রাজনীতির মাঠে জুলাই বিপ্লবের প্রতিনিধিত্ব করার সময় এসেছে। বুধবার রাতে গুলশানের দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে নতুন ফর্ম পূরণ করে বিএনপির সদস্য হন তিনি। আর তখন ভার্চুয়াল মাধ্যমে যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুলাইয়ের প্রতিনিধিত্ব সব জায়গাতে থাকা উচিত। সকল রাজনৈতিক দল, সরকারের সকল পর্যায়ে জুলাইয়ের প্রতিনিধিত্ব থাকা উচিত। সেই দিক থেকেই আমার মনে হয়েছে যে বাংলাদেশের বর্তমানে সবথেকে বড় রাজনৈতিক দল বিএনপিতে যোগদানের মাধ্যমে আমি জুলাইয়ের জন্য আরও ভালোভাবে কাজ করতে পারবো এবং শহীদ এবং আহতদের জন্য আরও ভালোভাবে অবদান রাখতে। গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে এই সংক্রান্ত অধ্যাদেশ অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এতে জাতীয় মানবাধিকার কমিশনকে গুম সংক্রান্ত অভিযোগ তদন্তের ক্ষমতা দেওয়া হয়েছে। আর সেই সাথে আয়নাঘর স্থাপন এবং ব্যবহার অপরাধ হিসেবে বিবেচিত হবে। উপদেষ্টা পরিষদের সভায় এই অনুমোদন দেওয়া হয়। বিগত 16 বছর গুমের ঘটনা যেন ছিল স্বাভাবিক ব্যাপার। বিএনপি জামাত সহ বিরোধী মতের অসংখ্য মানুষ গুমের শিকার হন। তাদের রাখা হতো আয়নাঘরে, চালানো হতো পাশবিক নির্যাতন। এ ধরনের অপরাধের লাগাম টেনে ধরতে এবং শাস্তি নিশ্চিত করার লক্ষ্যে গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৈঠকে সভাপতিত্ব করেন ডক্টর মোহাম্মদ ইউনুস। পরে আলাদা ব্রিফিংয়ে প্রেস সচিব জানান, এতে বিশেষ ট্রাইব্যুনালে 120 দিনের মধ্যে বিচার সম্পন্ন করার কথা বলা হয়েছে। এই অধ্যাদেশে গুমকে সংজ্ঞায়নের পাশাপাশি চলমান অপরাধ মানে কন্টিনিউম অফেন্স হিসাবে বিবেচনা করে মৃত্যুদণ্ড সহ কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। গুম সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও তদন্তের কমিশনকে গুম সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও তদন্তের ক্ষমতা প্রদান করা হয়েছে। বিশেষ ট্রাইব্যুনাল গঠন, অভিযোগ গঠনের 120 দিনের মধ্যে বিচার সম্পন্নের বাধ্যবাধকতা, ভুক্তভোগী ও তথ্য প্রচারকারী ও সাক্ষীর অধিকার সুরক্ষা, ক্ষতিপূরণ এবং আইনগত সহায়তার নিশ্চয়তা প্রদান সংক্রান্ত বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব মামলায় সাক্ষীদের নিরাপত্তা দেয়া এবং গুমের শিকার ভুক্তভোগী ও তাদের পরিবারকে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়ারও বিধান রয়েছে। এটা বাংলাদেশের একটা ঐতিহাসিক ল। এর ফলে বাংলাদেশে আর কোনো গভর্নমেন্ট, কোনো ফ্যাসিস্ট গভর্নমেন্ট এসে দেশে গুমের রাজত্ব চালাতে পারবে না এবং দেশের কোনো আয়নাঘর তৈরি হবে না। দেশে সরবরাহ ব্যবস্থাপনা ও পরিবহন খাত আধুনিকায়ন করতে জাতীয় লজিস্টিক নীতির অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। আর 2026 সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন পেয়েছে। আরিফুল ইসলাম,
নিউজ 24 ঢাকা। মালয়েশিয়ায় শ্রমশক্তি রপ্তানিতে বিদেশগামী শ্রমিকদের কাছ থেকে 525 কোটি টাকারও বেশি বাড়তি অর্থ আদায়ের অভিযোগে 6টি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। এক ব্রিফিংয়ে এই কথা জানান সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। আর অন্যদিকে এদিন দুর্নীতির মামলায় গ্রেপ্তার হন এক্সিম ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ হোসেন। বিগত আওয়ামী লীগ সরকারের সময় বিদেশে শ্রমশক্তি রপ্তানি করা রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ ছিল অহরহ। এমন প্রেক্ষাপটে 2024 সালের 5 আগস্টের পর সিন্ডিকেট করে মালয়েশিয়া শ্রমিক পাঠানো 101টি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুর্নীতি দমন কমিশন। এবার তালিকাভুক্ত এসব রিক্রুটিং এজেন্সির মধ্য থেকে নতুন করে আরও 6টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে মালয়েশিয়াগামী শ্রমিকদের কাছ থেকে 525 কোটি টাকারও বেশি অর্থ আদায়ের প্রমাণ পেয়েছে সংস্থাটি। মালয়েশিয়ায় শ্রমিক রিক্রুটের জন্য এজেন্ট হিসাবে নিয়োগপ্রাপ্ত হয়ে রিক্রুটেড শ্রমিকদের অবৈধভাবে ক্ষতি সাধন করে বিভিন্ন ধাপে বাড়তি অর্থ গ্রহণপূর্বক উক্ত অর্থ আত্মসাৎ এবং আত্মসাৎকৃত অর্থ স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হওয়ায় মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে বৃহস্পতিবার দুপুরে দুর্নীতির মামলায় গ্রেপ্তার হন এক্সিম ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ হোসেন। এর আগে তার বিরুদ্ধে ঋণ অনুমোদন করিয়ে দিয়ে প্রায় 858 কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করে সংস্থাটি। জনাব মোহাম্মদ ফিরোজ হোসেন সহ 21 জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছিল। উক্ত মামলার এজাহার নামীয় আসামি জনাব মোহাম্মদ ফিরোজ হোসেন সাবেক ব্যবস্থাপনা পরিচালককে আজকে গ্রেপ্তার করা হয়েছে। এদিন দুর্নীতির অভিযোগে অনুসন্ধান চলায় সাবেক এমপি মুফজ্জল হোসেন চৌধুরী মায়া ও তার পরিবারের নামে থাকা 81টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। বদরুল আলম শাওন, নিউজ 24 ঢাকা। জাতীয় নির্বাচনের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে সিইসির কাছে 7 দাবি জানিয়েছে হিন্দু মহাজোট। বর্তমানে সংখ্যালঘুরা হামলা ও চাঁদাবাজির শিকার হচ্ছেন বলেও অভিযোগ করেছেন তারা। বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয়ে হিন্দু মহাজোটের প্রতিনিধিরা প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ শেষে এসব কথা জানিয়েছেন। জোটটির নির্বাহী মহাসচিব ও মুখপাত্র পলাশ কান্তি দে বলেন, নির্বাচন ঘিরে সংখ্যালঘুরা যেন রাজনৈতিক প্রতিহিংসার শিকার না হয়। ভোট ঘিরে নির্বাচন কমিশনের কাছে সম্পদের নিরাপত্তার দাবি করেছেন তারা। সিইসি তাদের দাবির সাথে একমত পোষণ করেছে বলেও জানান জোটের প্রতিনিধি। আগামী নির্বাচনে সংখ্যালঘু ভোটার সহ নারী একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা শরিয়াহ ভিত্তিক 5 ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। বৃহস্পতিবার এসব ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিতের সিদ্ধান্ত জানিয়েছে সংস্থাটি। দেশের 2 স্টক এক্সচেঞ্জে আজ সকালে লেনদেন শুরুর আগেই এই সিদ্ধান্তের কথা বিনিয়োগকারীদের জানায়। স্থগিত ব্যাংক 5টি হল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং এক্সিম ব্যাংক। আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরায় এক্সপো ভিলেজে 3 দিন ব্যাপী বিইভিএমএক্স 2025 এবং বিমেক্স 2025 শীর্ষক আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিইভিএমএক্স 2025 প্রদর্শনীতে থাকছে দেশি বিদেশি প্রতিষ্ঠানগুলোর ইলেকট্রিক গাড়ি, বাইক, স্কুটার, চার্জিং সলিউশন, স্মার্ট মোবিলিটি, এনার্জি স্টোরেজ, ব্যাটারি প্রযুক্তি ও গ্রিন প্রযুক্তি। বিমেক্স 2025 প্রদর্শনীতে থাকছে মেডিকেল প্রযুক্তি, হাসপাতাল সরঞ্জাম, ল্যাব ইকুইপমেন্ট, বায়োটেকনোলজি, ডায়াগনস্টিক, ফার্মাসি, হাসপাতাল অবকাঠামো, স্বাস্থ্যসেবা, আইটি সরঞ্জাম সহ আরও অনেক কিছু। নিউ ইয়র্কে মেয়র হিসেবে ঐতিহাসিক জয় পাওয়ার পরদিনই শহরকে সাশ্রয়ী করার বার্তা দিলেন জোহরান মামদানি। ঘোষণা করেন তার ট্রানজিশন দলের নাম। তবে তার এই জয়কে কমিউনিস্ট আখ্যা দিয়ে আবারও কড়া সমালোচনা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর অন্যদিকে আটলান্টিকের ওপারে লন্ডনে মামদানির এই জয়কে দেখা হচ্ছে বিশ্বজুড়ে আশার প্রতীক হিসেবে। কুইন্সের ইউনিস্ফিয়ারকে সাক্ষী রেখে পথ চলা শুরু করলেন নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি।
শহরকে নতুন পথে চালিত করতে বুধবার ঘোষণা করেন তার ট্রানজিশন টিম। মামদানির প্রতিশ্রুতি, এই প্রশাসন হবে একাধারে দক্ষ এবং নগরবাসীর প্রতি সহানুভূতিশীল। ঐতিহাসিক জয়ের পর তিনি জোর দেন তার প্রধান দুই লক্ষ্যে: সাশ্রয়ী আবাসনের সংকট মোকাবেলা এবং জনগণের আস্থা পুনরুদ্ধার। সিটি হলে আমার প্রথম দিনটি আমার শেষ দিনের মতোই দেখাবে। এটি জীবনযাত্রার ব্যয় সংকটকে কেন্দ্র করে হবে। এটি সেই সব নিউ ইয়র্কবাসীর জন্য কাজ করবে যাদের এই শহর থেকে বের করে দেওয়া হয়েছে। তবে মামদানির এই বিজয়কে আবারও তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার এক বিজনেস ফোরামে আবারও নবনির্বাচিত মেয়রকে সরাসরি কমিউনিস্ট আখ্যা দিয়ে তিনি সতর্ক করেন, নিউ ইয়র্কের ভবিষ্যৎ ভালো হবে না। দেশের বৃহত্তম শহরের মেয়র হিসেবে একজন কমিউনিস্টকে বসিয়েছে ডেমোক্র্যাটরা। অন্যদিকে আটলান্টিকের ওপারে লন্ডনে বইছে আশার হাওয়া। বিশ্বজুড়ে ডানপন্থী রাজনীতির উত্থানের বিপরীতে দাঁড়িয়ে অনেকেই মামদানির এই জয়কে দেখছেন নতুন দিনের প্রতীক হিসেবে। আশা করি পরিবর্তনের সময় এসেছে। যুক্তরাষ্ট্রের বিভাজনের বিরুদ্ধে এবং মানুষকে একত্রিত করার জন্য একটি শক্তিশালী কণ্ঠস্বর, যা খুবই প্রয়োজন। নিউ ইয়র্ক সিটির প্রথম দক্ষিণ এশীয় এবং মুসলিম মেয়র হিসেবে মামদানির যাত্রা কেমন হবে সেদিকেই তাকিয়ে বিশ্ব। নিবির আমিন, নিউজ 24। কোচ সালাউদ্দিনের সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই জানান টাইগারদের নতুন ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। বিসিবি নিয়োগ দেওয়ার পর প্রথম গণমাধ্যমের সামনে এলেন তিনি। বাংলাদেশের এই সুপারস্টার জানান, ব্যাটারদের রানে ফেরানোই এখন তার একমাত্র লক্ষ্য। ক্রিকেট মাঠে ব্যাট হাতে যখন মোহাম্মদ আশরাফুল নামতেন, তখন দর্শকদের প্রত্যাশা বেড়ে যেত বহুগুণে। ক্যারিয়ারের প্রথম টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়ে বিশ্ব রেকর্ড গড়েন, বনে যান বিশ্ব ক্রিকেটের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান। এরপর কার্ডিফে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি আর ইংল্যান্ডের সাথে 94 রানের ইনিংস এখনো গেঁথে আছে লাখো টাইগার ভক্তদের মনে। সেই আশরাফুল এখন দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ দলের ব্যাটিং কোচের। তার প্রথম কথা, ব্যাটারদের ফেরাতে চান রানের ধারাবাহিকতায়। আমাদের যে টিম, যে প্লেয়ার, সবাই কিন্তু খুব ট্যালেন্টেড এবং আপনার এক্সাইটিং ক্রিকেটার, পারফর্মার। সবাই কিন্তু পারফর্ম করে হয়তোবা 2 ম্যাচ 3 ম্যাচ পর পরই। তো সেটাই কিভাবে ধারাবাহিকভাবে আমি করতে পারিনি আমার লাইফে, কিন্তু তারা কিভাবে করবে সেই জিনিসটাই আমি শেয়ার করার চেষ্টা করব। আশরাফুল ব্যাটিং কোচ হওয়ার পর সালাউদ্দিনের পদত্যাগ ভালোভাবে নিচ্ছেন না অনেকেই, যদিও আশরাফুল বলছেন কোনো দ্বন্দ্ব নেই তাদের। এই বিষয় নিয়ে আমি আসলে এত ওয়ারিড না। আমি জাস্ট যেখানেই যাই আমি অলওয়েজ অনেস্টি ভাবে কাজ করার চেষ্টা করি। আমার একটাই আশা থাকবে আপনাদের কাছে যে আপনারা অবশ্যই সমালোচনা করবেন, কিন্তু একটু রয়ে সই করলে ভালো। ক্রিকেট ছাড়ার পর কোচিং পেশায় ক্যারিয়ার গড়ার চেষ্টা চালাচ্ছিলেন আশরাফুল। রংপুর রাইডার্সে কাজের সুযোগ পেয়ে গ্লোবাল সুপার লিগে দলকে চ্যাম্পিয়ন করে প্রমাণ করেন যোগ্যতা। রাইডার্সের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করলেন এই লিটল মাস্টার। ম্যাচে কিন্তু কোচের আসলে কিছু করার থাকে না। প্লেয়ারদের আপনি হয়তোবা বলে দিতে পারবেন এই সিচুয়েশন এইটা ডিমান্ড করছে, এই উইকেটটা এরকম, এই বলারটা এরকম, কিন্তু কাজ করার কাজটা কিন্তু যারা খেলবে তারা। 11 নভেম্বর থেকে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট দিয়ে নতুন মিশন শুরু করবেন মোহাম্মদ আশরাফুল। সুখন সরকার, নিউজ 24, ঢাকা। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।